ওয়েলকাম টু বারনাওয়াপাড়া স্যাঞ্চুয়ারি। নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। ছত্তিশগড়ের ঘন সবুজ অরণ্যের ভেতর লুকিয়ে আছে এক শান্ত কম চর্চিত জঙ্গল, বারনাওয়াপাড়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এটা শুধু একটি বন নয়, এটি মধ্য ভারতের শুষ্ক পত্র ঝরা অরণ্যের এক জীবন্ত উদাহরণ। আজ আমরা ঘুরে দেখব এই অরণ্যের বন্যপ্রাণ, বাস্তুতন্ত্র আর আমার নিজের জঙ্গলে ঘোরার অভিজ্ঞতা। আজকাল অনেক মানুষই কিন্তু সোলো ট্রাভেল করেন, আর ট্রাভেল ব্লগার যারা তারা তো করেনি। অনেকেই ভাবেন একা ভ্রমণ মানে নিঃসঙ্গতা, কিন্তু আসলে একা ভ্রমণ মানে নিজের ভেতরের শব্দগুলো শুনতে পাওয়া। যখন পাশে কেউ থাকে না, তখন আমরা নিজের সাহস, নিজের সিদ্ধান্ত, নিজের ভয় সব কিছুরই মুখোমুখি হই। বারনাওয়াপাড়া জঙ্গলে যেতে হলে সব থেকে কাছের স্টেশন হচ্ছে রায়পুর জাংশন। রাত 8:30টায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেন আমি ধরেছিলাম সাঁতরাগাছি স্টেশন থেকে, সেই জন্য হাওড়া থেকে প্রথমে সাঁতরাগাছি গেছি, তারপরে ট্রেনে উঠলাম। রায়পুরে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা অটো করে চলে গেলাম পূর্ব নির্ধারিত একটি হোটেলে। হোটেলের লোকেশনটা স্টেশনের বেশ কাছেই ছিল। আসলে ওখানে পায়ে হেঁটেও যাওয়া যেত, যেহেতু আমার কাছে লাগেজ ছিল সেই জন্য ওই পথটুকু অটো করে গেছি। চলে এলাম রায়পুরে। এই হোটেলে হাফ বেলা মতন বিশ্রাম নেব। আগামীকাল সকাল 8টার সময় ফরেস্ট ডিপার্টমেন্টের বাস ছাড়বে বারনাওয়াপাড়ার উদ্দেশ্যে, তো সেই বাস ধরতে হবে। এবার সকালবেলা যেহেতু অত সকালে কোনো ট্রেনও ছিল না, আর এখন তো এত কুয়াশা হচ্ছে আর লেটও হচ্ছে ট্রেন। আজকে আমার ট্রেনটাও 3.5 ঘন্টার মতন লেট ছিল, এবার সেই জন্য রিস্ক নেওয়া যায়নি, আগের দিনই এসে উপস্থিত হয়েছি। তো রায়পুর এক ব্যস্ত শহর, দেখার মতন মানে এই শহরে এই লোকেশনে এখানে দেখার মতন সেরকম কিছু নেই। এখান থেকে একটু দূরে গেলে 30-40 কিলোমিটার দূরে বেশ কিছু দেখার জায়গা আছে, তবে আমি আর এখন চাপ নিতে পারছি না, এখন রেস্ট নেব। তো টুক করে একবার হোটেলটা মানে রুমটা জাস্ট একটুখানি ঘুরে দেখিয়ে দিই। এই হোটেলের টপ ফ্লোরে ছিল ওদের রেস্তোরাঁ, সেটাও বেশ ভালো, খাওয়া দাওয়া খুবই ভালো। গুড মর্নিং বন্ধুরা, আজকে 16ই জানুয়ারি। আজকে থেকে আমাদের বারনাওয়াপাড়ার যে সার্ভেটা সেটা শুরু হবে। রায়পুরে যে প্রাইড হোটেলে রয়েছি, এখানে ব্রেকফাস্ট সমেত বুক করেছিলাম। এখন ব্রেকফাস্ট করতে এসেছি, 7:15 মতন বাজে। এটা করে তারপরে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে যেখানে ওরা মিটিং পয়েন্ট দিয়েছে স্টেশনের কাছেই, জাস্ট অব্দি যাব, ব্যাস। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টের বাসে একদম যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি সেই পর্যন্ত আর কি আমাদের যেতে হবে। ব্রেকফাস্ট করে তারপরে চলে এলাম ফরেস্ট ডিভিশনের বাস যেখানে এসে দাঁড়িয়েছে সেই লোকেশনে। এটাও স্টেশনের একদমই কাছে। আপনারা জানেন যে আমরা যারা পাখি প্রেমী তারা বিভিন্ন জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্টের আয়োজিত যেসব বার্ড সার্ভেগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করি। এই বিষয়ে আমি আগে আমার অন্যান্য ভিডিওতে অনেকবারই বলেছি। যখন কোনো জঙ্গল পাখি বা প্রজাপতি বা অন্যান্য কোনো কিছুর উপরে সার্ভে করে, তখন তারা সেটার নোটিশ বার করে। সামাজিক মাধ্যমে বা ওয়েবসাইট থেকে যদি আমরা জানতে পারি তাহলে সেখানে অ্যাপ্লাই করি। যদি বন দপ্তরের মনে হয় যে আমাদের আবেদন গ্রহণযোগ্য, তাহলে তারা আমাদের নির্বাচন করেন এবং সেই মর্মে আমরা ইমেল পেয়ে যাই। তখন আমরা সেই সার্ভেতে যোগদান করি। এজন্য আমাদের খুব সামান্য কিছু টাকা দিতে হয়। এই সার্ভেগুলো কখনো কখনো 3 দিন বা কখনো 4 দিনও চলে। বন দপ্তরের বাসে আমরা চলেছি রায়তুমের দিকে। এখানেই সকালবেলা সবাইকে এসে মিট করতে বলা হয়েছে। যারা রায়পুর স্টেশনের সামনে থেকে বন দপ্তরের নির্দিষ্ট করা বাসে আসেননি বা আশেপাশে অন্যান্য অঞ্চল থেকে প্রাইভেট ভেহিকেলে এসেছেন, তারাও কিন্তু রায়তুমে এসে জড়ো হবেন। আমাদের
মিটিং পয়েন্ট হচ্ছে 5 লোটাস ইন্দো জার্মান নেচার কিওর সেন্টার। এখানে আমরা সবাই মিলে জড়ো হয়েছি, বাসে করে এলাম, 2 ঘন্টা মতন লাগলো বাসে আসতে। তো এটা একটা বড়সড় রিসর্ট স্পা টাইপের। এখানে আর কি মিটিং পয়েন্টটা রেখেছে, সবাই আমরা যারা যারা আর কি সার্ভেতে জয়েন করেছি সবাই এখানে এলাম। এখানে প্রথমে সবার আর কি নাম টাম লেখা হলো, সব সিকিউরিটি চেকিংয়ের পর এবার আমি ভেতরে আর কি ঢুকছি। দেখা যাক ভেতরে ঢোকার পর তারপরে আর কি কি প্রসিডিওর কিছু থাকবে, দেন আমরা ফরেস্টে শিফট হব যার যার ক্যাম্পে। দেখা হয়ে গেল আমাদের চ্যানেলের পুরনো দর্শক এবং আমাদের ভীষণ পরিচিত জয়তীদির সাথে। উনি আমাদের সাথে বক্সা ট্রিপেও গিয়েছিলেন। ঢোকার সাথে সাথে দারুণ একটা ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের দেওয়া হলো। বিটের রস আর চিয়া সিড, লেবুর রস মিশিয়ে দারুণ স্বাস্থ্যকর এই পানীয়। ক্যাম্পাসটা একটুখানি দেখাই দূর থেকে। এই যে পেছনে যে বাড়িগুলো আর কি, এখানে অ্যাকচুয়ালি পেশেন্টরা এসে থাকেন। তো এখানে পুরোটাই ন্যাচারোপ্যাথির মাধ্যমে চিকিৎসা করা হয়। ন্যাচারোপ্যাথি মানে আয়ুর্বেদও নয় বা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এসব তো নয়। বায়ু, অগ্নি, জল, পৃথিবী এবং আকাশ, এই 5টা যে মেন উপাদান, মেন এলিমেন্ট, সেইগুলোকে হিল করার মাধ্যমে, প্রকৃতির মাধ্যমে হিল করার মাধ্যমে এই চিকিৎসাগুলো হয়। একটু অন্য ধারার, একটু অন্য রকম। তো এই যে ক্যাম্পাসটা বেশ সুন্দর, বেশ শান্তিময়, শান্তশিষ্ট পরিবেশ। তো এখানে আমাদের ওপেনিং সেরিমনিটা হবে। এখনও অনেকটা সময় আছে, ঘন্টা 1.5-2 মতন সময় রয়েছে ওপেনিং সেরিমনি হওয়ার আগে। তো সেই জন্য আর কি জায়গাটা একটু ঘুরে দেখছি। আমার কাছে এই মুহূর্তে ক্যামেরা নেই, কিন্তু বেশ কিছু পাখি এখানে রয়েছে। আমি শুনলাম যে 20-25 রকমের পাখি তো আছেই, বাটারফ্লাইজ রয়েছে, যেহেতু ফুল আছে বেশ কিছু। আর পাখির মধ্যে ইন্ডিয়ান রোলার দেখতে পাচ্ছি ক্যাম্পাসের মধ্যেই 3-4টে রয়েছে। এটা ছাড়াও আর কি আরও বিটার্স রয়েছে, প্রিনিয়া আছে। তো অসুখ বিসুখ সারার জন্য এখানে কোনো ওষুধ দেওয়া হয় না, কেবল খাওয়া দাওয়া আর যোগ ব্যায়ামের মাধ্যমেই নাকি অসুখ সারে। শুনতে অবাক লাগলেও এটাই ন্যাচারোপ্যাথি চিকিৎসা পদ্ধতি। 5 লোটাস ইন্দো জার্মান নেচার কিওর সেন্টার ছত্তিশগড়ের 100 বেডের ন্যাচারোপ্যাথি চিকিৎসা কেন্দ্র। বিশাল এলাকা নিয়ে তৈরি এই কেন্দ্র। প্রশস্ত রিসর্ট, বাগান, বড় গাছে ঘেরা এলাকা দেখলে ছায়া সুনিবিড়, শান্তির নীড় টাইপের অনুভূতি আসবে। নানা রকমের প্ল্যান ও প্যাকেজ আছে ওদের, ওয়েবসাইটে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে ওয়েবসাইট লিংক দিয়ে দিলাম। ওজন কমানো, জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে লাইফস্টাইল জনিত অসুখ নিরাময় করেন ওনারা। আমি কিন্তু ওনাদের কোনো প্যাকেজ নেইনি বা এটা কোনো স্পন্সর্ড ভিডিও নয়। ওনারা এই সার্ভেতে অংশগ্রহণকারী প্রত্যেককে এখানে খাইয়েছিলেন। সেই খাওয়া দাওয়াটা এতটাই ইউনিক, সেটা আলাদা করে আমার মন কেড়ে নিয়েছে। লাঞ্চে কম তেলে গ্লাইসেমিক ইন্ডেক্স দেখে দেখে সুচারুভাবে খাদ্য তালিকা নির্মাণ করেছেন। সমস্ত খাবার অর্গ্যানিক এবং লো ক্যালোরি। রান্নাও করেছেন খুব যত্ন করে, সুস্বাদুভাবে। ওরা বাগানে কীটনাশক দেন না। অনেক নীলকণ্ঠ আর বাঁশপাতি পাখি ঘুরে ঘুরে পোকা বা ফড়িং ধরে খাচ্ছে। প্রথমে ক্যামেরা ছিল না, কিন্তু তারপরে ক্যামেরা নিয়ে আসি। আসলে যে চিকিৎসা পদ্ধতিতে প্রকৃতিকে যুক্ত করা হয়, যেখানে সকালের শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটাটা প্রেসক্রিপশনে লেখা থাকে, সেটা বোধহয় কীটনাশক দিয়ে পরিপাটি ফুলে ভরা বাগান করার অবকাশ রাখেই না। এরপরে আমাদের ওপেনিং সেরিমনি শুরু হয়ে গেল। আয়োজকরা তাদের বক্তব্য পেশ করলেন। ছত্তিশগড়ের এই জঙ্গল সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম। এরপর অংশগ্রহণকারীরা প্রত্যেকে পেল এই সুন্দর ব্যাগ। তারপরে ন্যাচারোপ্যাথি এই সেন্টারের একটা ডিসকাউন্ট কুপন, তাছাড়া ন্যাচারাল হুইট কফি, এছাড়াও টি শার্ট আর টুপি তো রয়েইছে। খাওয়া
দাওয়া শেষে এরপরে আমাদের যার যার নির্দিষ্ট ক্যাম্পে যাবার কথা। আমার পড়েছে ধাসকুন্ড নামের একটি জায়গায়। এখানে আগামী 2 দিন থেকে আমরা বার্ড সার্ভে করব। গুনবো সেখানে কত প্রজাতির কতগুলো পাখি রয়েছে। 1976 সালে এটি অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। মোট আয়তন প্রায় 245 বর্গ কিলোমিটার। বারনাওয়াপাড়ার নামটা এসেছে বার এবং নাওয়াপাড়া এই দুটি বনাঞ্চল মিলিয়ে। এখানকার প্রধান বনভূমি শুষ্ক পত্রঝরা অর্থাৎ ড্রাই ডিসিডিউয়াস ফরেস্ট। সেগুন, শাল, বাঁশ এবং তেন্ডু এই হলো এই জঙ্গলের মূল গাছ। এছাড়াও আরও অনেক গাছ তো রয়েছে। বর্ষায় ঘন সবুজে ভরে ওঠে এই জঙ্গল। শীতে পাতা ঝরা রং বদলে দেয় পুরো জঙ্গলকে। ধাসকুন্ড যে ওয়াটারফল তার উপরের অংশে চলে এলাম, পরে আমরা এর নিচের দিক থেকেও দেখব। বিকেলবেলা এই 5টা নাগাদ ক্যাম্পে এসে পৌঁছলাম। বারনাওয়াপাড়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, যেটা আর কি খুব কম পপুলার বা অত লোকে জানেন না, সেই জঙ্গলকে কাছ থেকে দেখার চেষ্টা করব, কাছ থেকে চেনাবার চেষ্টা করব, সেটাই মূল উদ্দেশ্য। এবার এখানে এমনিতে এসে থাকা যায়, ট্যুরিজমও হয়। আসলে এই রিসর্টের মূল উদ্দেশ্য পর্যটককে একটু রাস্টিক বা গ্রাম্য জীবনযাপনের আইডিয়া দেওয়া। সেই জন্য এদের ঘর বা বিছানা সব কিছু একটু অন্যরকম, একটু বেসিক মনে হতে পারে। জঙ্গলের এই অংশের ঠিক পাশেই একটি গ্রাম শুরু হয়ে গেছে, তাই এখানে জঙ্গল অতটা ঘন নয়। গ্রামটার নাম সিরপুর বরিদ। যাবার পরই চা খেয়ে আশেপাশে ঘুরে একটু পাখি দেখতে গেলাম। अच्छा, उधर उधर जो घर दिख रहा है वहाँ पे लोग रहते हैं। अच्छा, এখানে একটা গাছে অনেক টিয়া পাখি চোখে পড়ল। তাছাড়া কাঠঠোকরা পাখিও দেখতে পেয়েছি, তবে এখন আলো কমে আসছে, পাখিরা আর বেশি অ্যাক্টিভ থাকবে না। সন্ধেবেলা দারুণ আনন্দ করছি আমরা। মানে খুব বেসিক ফেসিলিটি হতে পারে, কিন্তু যারা আছি আর কি, আমরা সবাই খুব মজা করে আছি। যেটুকু বেসিক ফেসিলিটি হোক, যাই হোক, এই জিনিসটাকে উপভোগ করাটাই হচ্ছে আসল, তো সেটাই করার চেষ্টা করছি। এরপরে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়া, 8টা সাড়ে 8টা নাগাদ। তারপরে কালকে সকালবেলা 6:30টার সময় আমাদের ফার্স্ট আর কি বার্ডের লিস্ট আমরা স্টার্ট করব সকালবেলা। मेरी फोटो आई। हाँ अब खींचो आप। हाँ खींच लो आप। देखो ये देखिए, मैं आलू तल रही हूँ और अभी मैं सब्जी बनाऊंगी सबके लिए। सारे टीम मेंबर्स के लिए सब्जी बनेगी। इधर देखिए मैं दाल बना रही हूँ और ये सब्जी बना रही हूँ। अभी मैं धमसीर सर को ये वीडियो पोस्ट करूंगी और चंद्राकर सर को। सर देखिए सबके लिए मैं खाना बना रही हूँ, दाल बना रही हूँ। ये सब्जी काट ली मैंने इतनी सारी। ये आप देख सकते हैं, दाल बन गई है, सब्जी बन रही है। ओके थैंक यू। ओके थैंक यू। देखो सबके लिए खाना बन गया। सबके लिए खाना बन गया। हाँ, चूल्हे में बनाना था। चूल्हे में बनाने से चूल्हे में ही वो था, वो ऑर्डर हाँ था चूल्हे में खाना बनाने का। वो ऑर्डर था। तो फिर आपने बनाया क्यों नहीं चूल्हे में? ऑर्डर नहीं बना। পেছনে এটা হচ্ছে ক্যাম্প, আর এই মুহূর্তে আমি ক্যাম্পের বাইরে বসে আছি। চারিদিকটা ঘন অন্ধকার, নিশ্ছিদ্র। এবার এই ক্যাম্পের আশেপাশে একটুখানি এরিয়াই মাত্র ঘোরাঘুরি করা যাবে, বেশি এদিক ওদিক যাওয়া যাবে না, কারণ ভাল্লুক আর লেপার্ডের কিন্তু এখানে সংখ্যা বেশ বেশি, অনেক রয়েছে। ইনফ্যাক্ট অনেক ক্যাম্পে যেতে যেতে রাস্তাতেই আর কি ভাল্লুকের দেখা পাওয়া গেছে, মোবাইলেই ছবি এসে গেছে এরকম। তো সেই জন্য রিস্ক একদম নেওয়া যাবে না, এখানেই থাকতে হবে। আর এটা সবাই জানেন যে ভাল্লুক বা লেপার্ড এগুলো যত রাত বাড়ে তত বেশি অ্যাক্টিভ হয়।
ডন আর ডাস্কে বেশি অ্যাক্টিভ হয়, মানে সন্ধে যখন নামে আর একদম ভোরবেলা। আমি বাইরে এসেছি কারণ নাইট জারের জন্য, একটা নাইট জার উঠছে, তো সেটার জন্য বাইরে এসেছিলাম। আর এই সুন্দর তারা, আকাশ মানে আকাশ ভরা তারা, সেটাও একটা লোভের কারণ। কারণ শহরে এখন আর আমরা এই শীতে যে এত সুন্দর তারা দেখা যায়, যেটা আমাদের ছোটোবেলায় আর কি শহর থেকেই বসে দেখা যেত, সেটা কিন্তু এখন আর দেখা যায় না। মানে শহরের আকাশ এখন ধূসর, একটা লেয়ার পড়ে গেছে আর কি তার উপর। তো এখানে যেহেতু সেটা নেই, সেই জন্য যতই ঠান্ডা লাগুক তাও বাইরে এসে বসে আছি এই অন্ধকারটাকে উপভোগ করার জন্য। জঙ্গলাকীর্ণ এলাকায় এই ক্যাম্প। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় প্রচণ্ড ঠান্ডা লাগছে। সকালবেলা যেমন রোদ উঠলে খুবই গরম লাগে, তেমন রাত্রিবেলা বেশ ঠান্ডা। তাই একটু আগুন করা হলো, সবাই আগুনের চারপাশে বসে আগুন পোহাচ্ছেন। এখানেই একটু বাদে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। বনরক্ষক ভাইরা যত্ন করে আমাদের জন্য ভাত, ডাল, তরকারি, পাঁপড় ভাজা তৈরি করে দিয়েছেন। আগুনের পাশে বসে সেই খাবারই তৃপ্তি করে খেলাম। ঘরে এসে নিজের বিছানাটা গুছিয়ে নিলাম, একটু বাদেই শুয়ে পড়তে হবে। কালকে সকাল সকাল উঠে আবার পাখি দেখতে বেরোনোর কথা। আজকে যদি শুতে দেরি করি তাহলে আবার সকালবেলা উঠতেও একটু কষ্ট হবে, কারণ ঠান্ডা বেশ। পেছনে এই যে লোকেশন, এখানে থাকবো, এখানে আছি আমরা, গতকাল দেখিয়েছিলাম। এখন আমরা 6:45 বাজে, এখন আমরা সার্ভের জন্য বেরোবো। জায়গাটা, জঙ্গলটা ভীষণ সুন্দর, প্রিস্টাইন ফরেস্ট, খুব যে একটা বেশি পপুলার তা নয়। এটার মেন কারণ হচ্ছে কি, পাখি এলো, আচ্ছা ড্রঙ্গো, এটার মেন রিজন হচ্ছে এখানে যেহেতু বাঘ অতটা নেই, এখন বোধহয় একটা দুটো বাঘ আছে এরকম, মানে বাঘের বোধহয় ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে বা কিছু। এখানে যেহেতু বাঘ সেরকম নেই, সেই জন্য জঙ্গলটা আর কি অত বেশি পপুলার হয়নি। যেহেতু আমাদের পর্যটনের, মানে ওয়াইল্ড লাইফ পর্যটনের এটা একটা খুব ডার্ক সাইড, যে টাইগার না থাকলে সেই জঙ্গল পপুলার হয় না। তো যাই হোক, টাইগার এখানে আছে, সেটা খুব কম, সেটা হয়তো সাফারি করে দেখা যাবে না, কিন্তু লেপার্ড বা ভাল্লুক যদি দেখতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই আসতে হবে। এটা ছাড়া পাখি তো রয়েছে, আমরা পাখি দেখার জন্যই এসেছি, মূলত পাখি গণনা করব। সব সময় সার্ভেতে আমাদের সাথে একজন বা দুজন বনরক্ষক থাকেন, তাদের ছাড়া কখনো জঙ্গলে প্রবেশ করা যায় না। এমনিতে এইসব জায়গায় কিন্তু ভাল্লুক আর লেপার্ডের যথেষ্ট আনাগোনা আছে। আগের দিন যে ধাসকুন্ড ফলসটা আমরা ওপর থেকে দেখেছিলাম, এটা তারই নিচের অংশ। আবার সে পথেই ব্যাক করছি, রাস্তা একদম পুরো পাথুরে। এটা এমনি ট্যুরিস্ট এরিয়া নয়, তো ট্যুরিস্ট এরিয়া নয় বলবো না, বর্ষাকালে স্থানীয় মানুষজন আসেন ঝর্ণাটা দেখতে। তারপরে সারা বছর বন্ধই থাকে, সারা বছর কোনো ট্যুরিস্ট অ্যাক্টিভিটি হয় না সেরকম। তো এই রাস্তা দিয়ে লোকাল লোকজন তো যাতায়াত করতেই পারেন, আমাদের মতন শহুরে মানুষদের একটু সমস্যা হয়। বর্ষাকালে এই ঝর্ণা দারুণ রূপ নেয়। এটাই হলো দশকুন্ড ফলস, এখান দিয়ে আর কি জলটা পড়ে, বর্ষাকালে এই জায়গাটা ভরে যায়। टूरिज्म है, टूरिज्म एक्टिविटी है यहाँ पे। मतलब टूरिस्ट जो आते हैं कहाँ से आते हैं, वो हम जो रास्ते से आए थे, हाँ ऊपर से ही, नीचे से भी आते, हाँ हाँ दिख रहा है, प्लास्टिक वगैरह ये सब डाल के चले गए लोग। ঝর্ণার পাশে একেবারে পাথুরে পথ, কোনোভাবে সেই পাথরের ওপর দিয়ে পার হলাম। এবার পাথর বেয়ে বেয়ে ওপরের দিকে ওঠার পালা।
এই রাস্তা ধরে লোকজন নিচে নামেন ফলসটা অবধি। আমরা উঠছি কারণ নিচে এখনও সূর্যের আলো পৌঁছয়নি, পাখির অ্যাক্টিভিটি নেই, তো প্রচুর বাদর, হনুমান আর কি, হনুমান আছে, সেই জন্য আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ডে। আরে এখানে এসে গেছে। এখানে বেশ কিছু পাখি চোখে পড়ল, যেগুলো সাধারণভাবে অনেক পাখি আমরা আমাদের চারপাশে দেখতে পাই। কিছু আছে তার মধ্যেই যেগুলো একটু জঙ্গলে না গেলে দেখতে পাওয়া যায় না। বেলা বাড়লে শিকারি পাখির আনাগোনাও চোখে পড়ার মতন হলো। আমার সাথে যে সঙ্গিনী বার্ড ওয়াচিং করছিলেন তিনি ওখানকার স্থানীয় মানুষ। তিনি মাইনর ফরেস্ট প্রোডাক্টসের উপরে কাজ করেন। क्या है ये लाल और रेड ब्लैक गोमची है। अच्छा, इसका 250 रुपये केजी है। 250 हाँ? फिर 250 350। मतलब क्या करते हैं इसे? इससे कुछ करते हैं पता नहीं, दवाई बनता है। अच्छा, कुछ पॉलीथीन नहीं है क्या? बीज ले जाती मैं ऐसे 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 तोड़ के। निकालना भैया, फिर आज पकड़ लेंगे पॉलीथीन में। जेब कुछ में होगा तो दे दो ना, ऐसे डायरेक्ट निकालते हैं। जेब में रखते थे ना। ये इसमें रखते हैं, नहीं गिरेगा, है ना। मैं जल्दी जल्दी क्या करते हैं इसे भैया? इसको बेचते हैं, लघु अनुपज में आता है ये। अच्छा, हाँ, माइनर फॉरेस्ट प्रोडक्ट। हाँ, अरे वाह, अब तो मैं इधर अपनी दीदी लोग को এই লাল আর কালো কুচ ফলকে ওরা রতি বা লাল গোমচি বলে। প্রত্যেকটা দানার ওজন সমান, সেই জন্য আগেকার দিনে এক রতি সোনা মাপার জন্য এই কুচ ফল ব্যবহার হতো। এখনও আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে এবং আরও অন্যান্য কাজে এই কুচ ফল ব্যবহার করা হয়। বেশ দামি এই ফল আমার যে সঙ্গিনী ছিলেন তিনি অনেকগুলো সংগ্রহ করেন জঙ্গল থেকে। পাখি টুকটাক গাছপালা কেনা এসব করতে করতে এগোচ্ছি আমরা। এই জায়গাটা ফাঁকা ফাঁকা, জঙ্গল এখনো এখানে আর কি আছে, জঙ্গল, বাঁশের জঙ্গল রয়েছে, মিক্সড ফরেস্ট আর কি। তবে এই দিন সকালবেলা আমরা প্রচুর যে পাখি দেখতে পেয়েছি এমন নয়। ওভারঅল পাখির পপুলেশন অন্যান্য জঙ্গলের থেকে আমার একটু কম মনে হয়েছে। কিভাবে গ্রামের মহিলারা জঙ্গল থেকে এই পাতা সংগ্রহ করে ঝুড়ি বনে, সেটাও উনি আমাকে দেখিয়েছিলেন। हाँ, और काट के ले जाने के बाद इसको फिर ऐसे फोल्ड करते हैं, और फोल्ड करने के बाद फिर वो जो आसन होता है, चटाई आसन, वो बनाते हैं। सूखने के बाद? हाँ, सूखने के बाद ऐसे 5 धारी बनाते ये हैं। जब बनाते हैं तब क्या कच्चा पत्ता निकाल के बनाते हैं या सूखने के बाद? सूखने के बाद अच्छा। इसको ले जाते हैं, 1 हफ्ते लेकिन तक सूखने के सुखाते बाद हैं। ये मतलब ऐसे टूट नहीं जाएगा? नहीं टूटेगा और मजबूत हो जाएगा। अच्छा, अभी ये कच्चा है तो इसको फोल्ड करने से ये टूट रहा है। हाँ 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 ये आपस में ऐसे फोल्ड करने से हाँ, टूट रहा है, टूट लेकिन जब कच्चा ये सूख जाएगा जाने के तो बाद? मजबूती आ जाएगा इसके हाँ हाँ हाँ। पत्ते में। ऐसे जोड़ते जोड़ते फिर इसको क्या कहते हैं ये घास? मतलब ये छिंदी घास है, छिंदी घास। छिंदी का घास। इसका झाड़ू भी बनता है और हाँ। चटाई भी बनता है। अच्छा, छत्तीसगढ़ में बहुत पाया जाता है इधर के जंगल में। ये है बहेरा। हाँ, बहेड़ा है।
हर्रा है कि बहेड़ा है भैया? बहेड़ा है ना, बहुत लिए यूज करते हैं। अच्छा, तो छिलका, हाँ छिलका कैसे लेते हैं? ऐसे फोड़ते हैं, हाँ फिर इसके ऊपर में रहता है छिलका, हाँ उसको निकाल देते हैं हाँ और फिर उसको दवाई बनाते हैं, पीसते हैं, कूटते हैं। हाँ हाँ। और वो खाने से फिर जो खांसी रहता है वो ठीक हो जाता है। अच्छा, मतलब कूट के वो खाना खाते हैं, हाँ हाँ। हाँ। तो वो शरीर के लिए लाभदायक वो भी भी है, है। खांसी भी, पेट भी साफ होता है। ये तो बादाम जैसे लग रहा है खाने में। अच्छा ही है, क्योंकि उसी के प्रजाति का, अच्छा नट का वो नट्स है। के प्रजाति का है। अच्छा। এরপরে রিসর্টে ফিরে পোহা দিয়ে ব্রেকফাস্ট সারলাম। ততক্ষণে দুপুরের রান্না আয়োজন শুরু হয়ে গেছে। সকালবেলার বার্ডিং সেশন শেষ, ফিরে এসে একটু ফ্রেশ হলাম স্নান টান করে। এবার ওই ক্যাম্পের আশেপাশে একটুখানি ঘুরছি। ক্যাম্পের আশেপাশে আছে বেশ কিছু গ্রাসল্যান্ড বার্ড, টুকটাক গ্রে ব্রেস্টেড প্রিনিয়া আছে, প্লেন প্রিনিয়াও আছে, আর সেটা ছাড়া ইন্ডিয়ান রোলার মানে নীলকণ্ঠ যেটা, সেটা তো সারাক্ষণই বসে আছে সামনে। আরও বেশ কিছু টুকটাক পাখি আছে। তো যেহেতু এই যে লোকেশনটা দেখলে বোঝা যাচ্ছে এখানে চাষবাসও হয়, সর্ষে লাগিয়ে রেখেছে, সর্ষের ছোট ছোট চারা। একটা মাচা আছে সামনে, সেই মাচানটা যাচ্ছি ওখানে বসার জন্য। খড়ের গাদায় ছুঁচ খোঁজা একটা কথা আছে না বাংলায়, অনেকটা সেরকমই মনে হচ্ছে। মাচায় উঠলাম, উঠে এবার একটুখানি বসে এখানে একটু বিশ্রাম নিয়ে নিই, দেখি ওপর থেকে কিছু পাখি দেখা যায় কিনা। এই মাচার ওপরটা বসে থাকতে এত ভালো লাগছিল সেই নিস্তব্ধ দুপুরে, যে কি বলবো। এখানে বসে যে প্রচুর পাখি দেখতে পেয়েছি এমন কিন্তু নয়। আর এই এলাকায় নেটওয়ার্কও খুব যে ভালো আছে তাও নয়, নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে। নিজের সাথে একা সময় কাটানোর জন্য একেবারে আদর্শ এই গন্তব্য। ভ্রমণে সবসময় যদি ছোটাছুটি থাকে, যদি একটা কাজের পর আবার আরেকটা কাজ করতে হয়, তাহলে এক ধরনের ক্লান্তি জমা হয়। সেই ক্লান্তি ঘোচানোর জন্যই এরকম একটু অলস ধীর লয়ের ট্রিপ করা আমার মনে হয় প্রয়োজন। এরপর রিসর্টে এসে দুপুরবেলার খাবার পালা। খেয়ে দিয়ে আবার আমরা বিকেলবেলার বার্ড ওয়াচিংয়ে বেরোবো। সকালবেলা আমরা যেহেতু ধসকুন্ড ঝর্ণার দিকে গিয়েছিলাম, এবার তাই আমরা যাব পাশের যে জলাশয়টা আছে সেদিকে। জলাশয়টা বেশ বড় এবং কোথাও কোথাও এত সুন্দর লাগছে, জলের ওপরে গাছের প্রতিবিম্ব এত দারুণভাবে পড়েছে যে সেদিকে তাকিয়েই অনেকটা সময় কেটে যায়। পথ চলতে চলতে এখানে টুকটাক কিছু পাখির দেখা পাওয়া গেল। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো এই লাল মুনিয়ার ঝাঁক। এখানে অনেক রকমের মুনিয়া রয়েছে। জলের ধারে দূর থেকে পায়েট কিংফিশার বা ফটকা পাখিও দেখতে পেলাম। পথ চলতে চলতে বেশ কয়েক রকমের ঘাসও চিনলাম বনরক্ষক ভাইদের কাছ থেকে। এই ঘাসটার নাম নাকি দীনানাথ। दीनानाथ कुछ मतलब कुछ
होता है इनसे? नहीं कुछ नहीं, केवल जानवरों को खाने काम आता है, छोटा रहता है तो। गौड़, गौर अच्छा और चीतल अच्छा। बहुत ज़्यादा खाता है ये। क्या नाम क्या है इसका? भौड़। भौर, अच्छा লোকাল নেম ভঁড়। গাউর আর চিতলের খাদ্য। अच्छा वाटरफॉल तो उधर है, ये भी वाटरफॉल का एरिया ही मानेंगे? इसी के नाम से चलता है ये। अच्छा अच्छा, बोरिद गाँव। রোদ পড়ে আসছে, জঙ্গলটা যত সুন্দর লাগছে তার থেকেও বেশি ভালো লাগছে জলাশয়টা। কোথাও কোথাও জল একটু কম, আবার কোথাও বেশ অনেকটাই জল রয়েছে। এই যে জলাশয় আর এই যে কাদা কাদা অংশটা, এখানেও জল থাকে। তা এখানে প্রচুর আর কি পায়ের ছাপ, তো সেটা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে লেপার্ডের পায়ের ছাপ পেলাম একটু আগে। তারা আর কি জল খেতে আসে, তো বোঝাই যাচ্ছে স্বাভাবিক, জঙ্গলটাই এত ঘন, এখানে মাঝেই জলাশয়, তো পশু পাখিরা এখানেই আসে জল খেতে। জঙ্গলের মধ্যে একটা স্ট্রাকচার, এটা আমাদের ফরেস্ট গার্ড যারা আছেন আর কি, ওরাও জানে না যেটা কিসের। এবার বলছে বেশ পুরনো, মানে কাঠের যা অবস্থা দেখে মনে হচ্ছে 100 বছরের পুরনো হবে। অদ্ভুত না, জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে কত কি দেখা যায়। এমনিতে এর এই জায়গাটার কাছাকাছি যে গ্রামটা আছে, সেই গ্রামের নাম ধামনি। টুকটাক পাখি দেখা সেরে আজকের মতন পাত্তারি গোটাবার পালা। আবার কালকে সকালবেলা সামান্য কিছু বার্ড ওয়াচিং হবার সম্ভাবনা আছে। রিজার্ভার, এটা হচ্ছে এই রিজার্ভারটা বা এই তালাওটার কথাই বলছিলাম। এখানেই আর কি আসার জন্য ভেতরে ভেতরে রাস্তা দিয়ে দিয়ে এসেছি, একদম ধান ক্ষেতের ওপর দিয়ে দিয়ে এসে তারপরে এই যে জঙ্গলটা, এই জঙ্গলের ভেতর দিয়ে এসে ক্রস করে এখন মেন রোড দিয়ে দিয়ে আবার চলেছি। রিজার্ভারটা দেখতে বেশ সুন্দর, কর্মোরেন্ট আছে বেশ কিছু, ইন্ডিয়ান স্পট বিল ডাক পেলাম। কর্মোরেন্ট মানে গ্রেট কর্মোরেন্ট আছে, ইন্ডিয়ান কর্মোরেন্ট লিটল, 3 রকমই আছে। ইন্ডিয়ান স্পট বিল ডাক, রেড নেপড আইবিস, এগুলো সব দেখতে পেয়েছি। আর ছোট সরাল পাখিও ছিল, যেগুলো লেসার হুইসলিং ডাক। আর দুপাশটা হচ্ছে এই রকম, এই এরিয়া সূর্য ডুবছে, অসাধারণ রংটা। প্রথম দিনও দেখলাম আর আজকেও তাই দেখছি, এই যে সূর্য ডুবছে এই জায়গাটা বেশ ভালো লাগছে, মানে এই সূর্যাস্তটাও আর কি একটা দেখার মতন জিনিস। কিন্তু আজকে 18ই জানুয়ারি, এখনও পর্যন্ত জঙ্গলে আছি, তবে আজকে আমাদের ক্লোজিং সেরিমনি। এখান থেকে বেরিয়ে পাড়িয়াটা গ্রাম ওই অবধি যাব, গিয়ে তারপরে ক্লোজিং হবে, তারপরে আবার ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল। এবার এখানে বার্ডিংয়ের এক্সপিরিয়েন্স হলো, সেটা আগে হয়েছিল না। আরও বেশ কিছু জিনিসপত্র দেখলাম, তবে এগুলো বেশিরভাগ আমার কাছে নতুন নয়, কিন্তু আপনাদের কাছে কোনো কোনো পাখি হয়তো নতুন, তো সেটা আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। সকালবেলা খুব বেশি দূরে যাওয়া হলো না, গ্রামের মধ্যে ঘুরে ইয়েলো থ্রোটেড স্প্যারো, ব্রাহ্মণী শালিক, এরকম আরও বেশ কিছু পাখি দেখতে পেলাম। সবাইকে বিদায় জানিয়ে আজকে আবার আমাদের ফেরার পালা। ক্লোজিং সেরিমনি হবে, সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের পাঠানো গাড়িতে সবাই চড়ে বসলাম। তবে এখন বার্নাওয়া পাড়ার মূল আকর্ষণ একটি ব্ল্যাক ক্যাপড কিংফিশার। তাকে না দেখলে যেন বার্নাওয়া পাড়ার কিছুই দেখা হলো না। এই পাখিটা সাধারণত ম্যানগ্রোভ অঞ্চলে দেখতে পাওয়া যায়।
কিভাবে যেন সে এখানে এসে উপস্থিত হয়েছে, আর উপস্থিত হয়েই এখানকার হিরো হয়ে গেছে। সবাই গাড়ি থামিয়ে এনাকেই দেখছে। ব্ল্যাক ক্যাপড কিংফিশার দেখে ফেরার সময় আরও বেশ কিছু পাখি জলের ধারে দেখতে পেলাম। ঘন এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে ভাল্লুকের দেখাও পাওয়া গেল। বারনাওয়া পাড়ায় কিন্তু প্রচুর ভাল্লুক রয়েছে। যারা স্লথ বিয়ারের ছবি তুলতে চান তাদের জন্য এই জঙ্গলটা বেশ আদর্শ। বিদায় বেলায় কিছু উপহার সামগ্রী কেনার জন্য বন দপ্তরের যে সুভেনির শপ রয়েছে সেখানে একটু গিয়েছিলাম। কেমন লাগলো আমার এই বারনাওয়া পাড়া ভ্রমণের গল্প? যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী, প্রকৃতি প্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে আর ইনস্টাগ্রামে।